বাংলাদেশে সরকারি চাকরি বিশেষ করে বিসিএস ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য সরকারি যে ব্যাংকগুলো আছে এগুলোর পাশাপাশি বাংলাদেশে যে কটা সরকারি চাকরি পরীক্ষা হয়, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো হয় সেখানে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ থাকে হচ্ছে সাধারণ জ্ঞান। আর এই সাধারণ জ্ঞানের মধ্যেও অনেকগুলো ক্যাটাগরি বা ভাগ থাকে, তার মাঝখানে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা জানেন বর্তমানে 47তম বিসিএস এর সার্কুলার যে আবেদন প্রক্রিয়া সেটা চলমান আছে এবং আমাদের সরকারি যে কম্বাইন ব্যাংকের যে সিনিয়র অফিসার সেটার একটা সার্কুলার চলমান আছে, পাশাপাশি অফিসার ক্যাশ কম্বাইন অফিসার ক্যাশের সার্কুলার চলমান আছে এবং অফিস কম্বাইন ক্যাশ অফিসার সেটারও সার্কুলার চলমান আছে। তার মানে বর্তমানে চাকরি বাজারে অনেক বিশাল বড় একটা সার্কুলার চলছে। এখানে মানে ব্যাংকের যে কম্বাইন সিনিয়র অফিসার এবং অফিসার ক্যাশ সহ বিসিএস সহ প্রায় 5-6 হাজারের উপরে পোস্টের কিছু সার্কুলার চলছে। তার মানে বুঝতেই পারছেন সামনে চাকরি পরীক্ষাগুলো অনেক নিয়োগ হবে। পাশাপাশি অন্যান্য যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে সার্কুলার সেগুলো তো আছেই, তো আর এবং পাশাপাশি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাগুলো সেগুলো এখন একটা সিজন চলছে। তো এই পরীক্ষাগুলো তো যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সাধারণ জ্ঞান। কারণ আপনারা জানেন যে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সাধারণ জ্ঞান। কারণ কিছু কিছু পরীক্ষাতে এই বাংলা, অঙ্ক, ইংরেজি থেকে বেশি নম্বর বা মার্কস থাকে হচ্ছে এই সাধারণ জ্ঞানের উপরে। তো আপনারা জানেন যে সাধারণ জ্ঞানের মধ্যেও আবার কিছু ক্যাটাগরি আছে, যেমন কিছু সাধারণ জ্ঞান হচ্ছে ফিক্সড এবং কিছু সাধারণ জ্ঞান হচ্ছে ইতিহাস বেসড বা বিভিন্ন রকম চেঞ্জ হয়। আবার কিছু সাধারণ জ্ঞান হচ্ছে কি অতি সাম্প্রতিক বা রিসেন্ট কোয়েশন থাকে, আমরা যেটা বলি যে আপডেটেড কোয়েশনগুলো, যে সাম্প্রতিক বাংলাদেশ এবং বিশ্বের মধ্যে যা হয় সেগুলো থেকেই এই প্রশ্নগুলো হয়ে থাকে। তো যারা আপ টু ডেট থাকে, হচ্ছে যারা পত্র পত্রিকা রেগুলারলি পড়াশোনা করে, টিভি নিউজগুলো দেখে বা নিউজ বা এগুলো নিয়ে অ্যানালাইসিস করে, তারা এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলোতে খুবই ভালো একটা মার্কস কি করতে পারে, ক্যারি করতে পারে বিভিন্ন পরীক্ষাগুলোতে। তো আজকে আমি হচ্ছে এই বিভিন্ন পরীক্ষাগুলো সামনে রেখে এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপরে একটা ছোট সাজেশন আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আমি মনে করি এই সাজেশন থেকে সামনের যে আসন্ন যে পরীক্ষাগুলো আছে সেইগুলোতে মোটামুটি আমি 100% বলবো না, কারণ পরীক্ষা মানে আপনার জানেন চেঞ্জ হতেই পারে, একটা ভালো পার্সেন্টেজ সম্ভাবনা আছে এই সাজেশন বা এই টপিকগুলো থেকে মোটামুটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন কমন পড়ার। আপনারা ধরে নিতে পারেন 90-95% এই টপিকগুলো থেকে সামনের যে পরীক্ষাগুলো হবে সেইখানে মোটামুটি কমন পড়বে ইনশাল্লাহ। তো আমি প্রথমেই শুরু করব যে অতি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, সেটা বাংলাদেশ হোক, আন্তর্জাতিক হোক বা বহির্বিশ্বে হোক, সব কিছু মিলিয়ে আমি মোটামুটি 8 থেকে 10টা টপিক আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই 8 থেকে 10টা টপিক আপনারা শুধুমাত্র বাসায় বসে প্রতিদিন একটু একটু যদি অ্যানালাইসিস করে দেখে যান, আমি মনে করি এখান থেকে আপনারা মোটামুটি ভালো একটা নাম্বার বিভিন্ন পরীক্ষায় পাবেন। সাম্প্রতিক প্রশ্নগুলো আছে তার মাঝখানে আমি সর্বশেষ যে প্রশ্নটা শুরু করব, যে এই যে জানুয়ারি মাস চলছে 2025 সালের জানুয়ারি মাসের যে 20 তারিখে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের যে 47তম প্রেসিডেন্ট হিসেবে উনি শপথ গ্রহণ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে উনি এই 20 তারিখ থেকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তো এই ডোনাল্ড ট্রাম্পের যে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে শুরু করে ওনার যে নভেম্বরের 5 তারিখের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন থেকে শুরু করে এই আজকে এই 2025 সালের যে 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রেসিডেন্ট হিসেবে যোগদান থেকে শুরু করে এবং উনি যে কিছু নির্বাহী আদেশে সই করেছেন এবং পূর্বের যে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, ওনার সময় যে কিছু পদক্ষেপ বা আইন ছিল সেগুলো উনি বাতিল করেছেন। তো কি কি বাতিল করেছেন তার মাঝখানে অন্যতম ছিল যে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাবেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বের হয়ে যাবে, এরকম আরো অনেক বিভিন্ন প্রথম দিনে উনি শুনেছি যে 78টার মতো সিগনেচার করেছেন যেগুলো হচ্ছে পূর্বের আইন বাতিল করেছেন। তো এরকম ডোনাল্ড ট্রাম্পের এই পুরো আনুষ্ঠানিক যে শপথ ছিল এই বিস্তারিত আপনারা জেনে যাওয়ার চেষ্টা করবেন এবং এখান থেকে আমি মনে করি বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন থাকবে। কারণ আপনারা যদি প্রিভিয়াস কোয়েশনগুলো অ্যানালাইসিস করে দেখেন যে আগের বার যখন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছিলেন অথবা জো বাইডেন শপথ গ্রহণ করেছিলেন সেইখান থেকে প্রশ্ন আমি দেখেছি বিভিন্ন পরীক্ষায় এসেছে, প্রেসিডেন্ট কবে শপথ গ্রহণ করে বা কি কি গুরুত্বপূর্ণ সই করে সেই চুক্তিগুলো সই করে সেগুলো বেশি আসে। তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে 19শে জানুয়ারি বা তার একদিন আগেই
ঐতিহাসিক হামাস এবং হচ্ছে গিয়া ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে। এই যুদ্ধবিরতি চুক্তির ফলে প্রায় 15 মাস পর যে মুসলিম রাষ্ট্র প্যালেস্টাইন বা মানে ফিলিস্তিনের উপরে যে নির্বিচার যুদ্ধ চালিয়েছে, হামলা চালিয়েছে এবং নির্যাতন করেছে ইসরায়েল, সেই যুদ্ধ বন্ধ হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে যে যুদ্ধ চুক্তিটা হয়েছে 3টা ধাপে যুদ্ধ চুক্তি মানে বাস্তবায়ন হবে। প্রথম ধাপ বাস্তবায়ন শুরু হয়েছে এই 19 তারিখ থেকে। ফিলিস্তিনের যে সশস্ত্র সংগঠন বিদ্রোহী গোষ্ঠী হামাস 3 জন ইসরায়েলি জিম্মিকে তাদের কাছে ফিরিয়ে দিবে, বিনিময়ে তার 90 জন ফিলিস্তিনিকে ফেরত দেবে। এইভাবে মূলত চুক্তিটা শুরু হয়েছে। তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জেনে যাওয়ার চেষ্টা করবেন যে হামাস এবং এই গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে এই ফিলিস্তিন এবং যে ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল, এই যুদ্ধ চুক্তি বিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে সহায়তা করেছে, মূলত মেল ভূমিকা পালন করেছে হচ্ছে কাতার এবং মিশর এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, তো এই জিনিসগুলো জানবেন যে এই মানে ইসরায়েল এবং হচ্ছে হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে কারা মধ্যস্থতা করেছে এবং যুদ্ধবিরতি চুক্তি কবে হয়েছে এবং এই যুদ্ধবিরতির যে প্রক্রিয়াটা বা চুক্তির যে ধারাগুলো আছে সেগুলো একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বলি, এই যে বাংলাদেশে জানেন যে 2024 সালে জুলাই অভ্যুত্থান, যেটা আমি বলি এই জুলাই অভ্যুত্থান কিন্তু আগামী মোটামুটি যত পরীক্ষা হোক মিনিমাম এই সরকার যতদিন আছে ধরে রাখতে পারেন এই জুলাই অভ্যুত্থান থেকে মোটামুটি প্রশ্ন আসবে এবং এই জুলাই অভ্যুত্থানে ডেট টু ডেট বা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তারিখে কি হয়েছে বা কে কারা শহীদ হয়েছে এভরিথিং জানার চেষ্টা করবেন। তো এই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ টপিক সেটা আমি বলবো হচ্ছে যে বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের পরিবর্তে একটা সরকার পরিবর্তন হয়, নতুন একটা সরকার এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, যেটা এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার সম্পর্কে জানার চেষ্টা করবেন যে অন্তর্বর্তী সরকার কে প্রধান যে উপদেষ্টা আছেন এবং অন্যান্য উপদেষ্টা কারা আছেন এবং মোট উপদেষ্টা কয়জন বা কারা কোথা থেকে আসছে এবং কে কোন দায়িত্বে আছেন এইগুলো জানার চেষ্টা করবেন। তো এই হচ্ছে। আর আমি এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সম্পর্কে তো একটা প্রশ্ন মোটামুটি আশা করি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে কি আমাদের যে বর্তমান উপদেষ্টা আছে বা মাননীয় প্রধান উপদেষ্টা আছে, অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের দেশের সরকার হওয়ার পরে আজ পর্যন্ত মোটামুটি আমার জানা মতে 4-5টা দেশে বা বিদেশে সফর করেছেন। এই বিদেশ সফরগুলো নিয়ে এখান থেকে মোটামুটি প্রশ্ন পাবেন। কেন পাবেন? এই বিদেশ যে উনি সফরগুলো করেছেন সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক সমাবেশ বা সম্মেলন বা মিটিংয়ে উপস্থাপিত হয়েছিলেন বা উপস্থিত হয়েছিলেন। এই মিটিংগুলো ছিল উনি ক্ষমতায় বসার পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে উনি প্রথম বিদেশ সফর করেছেন। জাতিসংঘের সাধারণ যে অধিবেশনটা হয় সেই সাধারণ অধিবেশনে উনি যোগদান করতে গিয়েছিলেন। তো আপনারা জানবেন যে এটা কততম সাধারণ অধিবেশন এবং কবে কত তারিখ থেকে কত তারিখ অনুষ্ঠিত হয়েছিল এবং এই জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে প্রায় সময় বা আন্তর্জাতিক অংশে যে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তার মাঝখানে একটা প্রশ্ন আসে যে জাতিসংঘের সাধারণ অধিবেশন প্রতি বছর কবে বসে, কি বারে বসে, এই রিলেটেড। এরপরে উনি যে সেকেন্ড যে ভিজিটটা দিয়েছে বা পরবর্তী যে ভিজিটটা দিয়েছিল সেটা হচ্ছে আমরা জানি COP29 বা হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস 29, যেটা সেটা হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়েছিল। এই COP29 সম্পর্কে আপনারা জানবেন যে কপ শব্দের অর্থ কি, COP29 কোথায় বসছে, কপ আসলে এই 29 কি সম্পর্কিত সম্মেলন, আবহাওয়া বা জলবায়ু সম্পর্কিত সম্মেলন। এই জলবায়ু সম্মেলন কবে শুরু হয়েছে? 1995 সালে জার্মানিতে প্রথম সম্মেলন হয় এবং এই যে প্যারিস চুক্তি, বিভিন্ন এই জলবায়ু সম্পর্কিত চুক্তিতে যা হয়েছে এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে যে বা ক্ষতিগ্রস্ত জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে কি পরিমাণ ডলার তারা কি করবে, সহায়তা দিবে উন্নত দেশগুলো, সেইগুলো সম্পর্কে কিছু বেশ চুক্তি হয়েছে। এই চুক্তিগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন। এর পরবর্তী ওনার যে রাষ্ট্রীয় সফরটা ছিল সেটা হচ্ছে আমরা জানি যে D8 বা ডেভেলপিং 8 অথবা হচ্ছে কি উন্নয়নশীল মুসলিম 8টা দেশের যে একটা সংগঠন সেটা হচ্ছে D8 বা ডেভেলপিং 8। সেখানে আমাদের বাংলাদেশে কিন্তু একজন সদস্য। তো এই D8 সম্মেলন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে মিশরের রাজধানী কায়রোতে। উনি এই মিশরের রাজধানী কায়রোতে এই D8 সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়েছিলেন এবং এই D8 সম্পর্কে আপনারা ভালোভাবে জানবেন যে D8 সদস্য কারা কারা আছে আর হচ্ছে কোন কোন দেশ। আমি আগে বলে দিচ্ছি মুসলমান হিসেবে বাংলাদেশের কিন্তু অন্যতম একটা সদস্য। তো এই D8 সম্মেলন সম্পর্কে জানবেন যে কোথায় হয়েছে, কোন দেশ হোস্ট ছিল এবং কি মানে মিটিংয়ে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইত্যাদি বিষয়গুলো জানার চেষ্টা করবেন। এবং সর্বশেষ যে রিসেন্টলি উনি একটা দেশের সফর
কর্মরত আছেন সেটা হচ্ছে সুইজারল্যান্ডের দাভোস সিটিতে আছেন। এবং এই সুইজারল্যান্ডে আপনারা জানেন যে প্রায় প্রতি বছরই একটা আন্তর্জাতিক সম্মেলন হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা বিশ্ব অর্থনৈতিক সম্মেলন হয়। এই বিশ্ব অর্থনৈতিক সম্মেলন সম্পর্কে জানবেন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলন কোথায় হয়, কেন হয়, কবে হয় এবং এটাতে কি আলোচনা হয় এবং এখানে কি কি সিদ্ধান্ত হয়, এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে রিসেন্টলি যে বিভিন্ন দেশে সফর করেছেন, সেই সফরনামাতে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি। এগুলো আপনারা পরবর্তী যে কোনো ব্যাংক বলেন, বিসিএস বলেন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলেন, সব জায়গায় আপনারা এগুলো আশা করি কমন পাবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রায় 53 বছর পর সিরিয়ার যে বাথ পার্টি ছিল আসাদ সরকার, সেই আসাদ সরকারের কি হয়েছে, পতন হয়েছে একটা সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে। সেই বিদ্রোহী গোষ্ঠী কারা, সেই এখন বর্তমানে তারা ক্ষমতায় এসেছে এবং আসাদ সরকার কিভাবে পতন হয়েছে এবং আসাদ সম্পর্কে সব বিস্তারিত জানার চেষ্টা করবেন। আসাদ সরকারের যে পার্টি কি ছিল, পলিটিক্যাল পার্টি, আমি নিজে সাক্ষী একটা পরীক্ষা দিয়েছিলাম যে সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন সরকারের যে পলিটিক্যাল পার্টির নাম ছিল বাথ পার্টি। তো ওই বাথ পার্টি কবে ক্ষমতায় আসলো, হ্যাঁ, এবং কিভাবে পতন হলো এবং বিদ্রোহী গোষ্ঠী কিভাবে আন্দোলন করলো ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিগত শতাব্দীর ভয়াবহ একটা অগ্নিকাণ্ড বা দাবানল চলছে। এই দাবানল সম্পর্কে জানার চেষ্টা করবেন যে এটা কোন শহরে হচ্ছে, যুক্তরাষ্ট্রে কবে শুরু হয়েছে, কি অবস্থান আছে ইত্যাদি জানার চেষ্টা করবেন। এবং চীনে ঠিক করোনা ভাইরাসের মতো আরেকটা নতুন ভাইরাস আবিষ্কৃত হয়েছে যেটা দ্রুত চীনের চারদিকে ছড়িয়ে পড়ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দেশ এটা নিয়ে আশঙ্কিত বা টেনশনে আছে যে এটাতে কি হয়, করোনার মতো ভয়াবহ আকার ধারণ কিনা। আমরা চাই যে এরকম কোনো রোগ পালা পৃথিবীতে না আসুক। তো এই হচ্ছে। এর পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ এবং বর্ডারের যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির মধ্যে একটা টেনশন কাজ করছে বা এক্সাইটমেন্ট কাজ করছে, উত্তেজনা বিরাজ করছে সেখানে। এই বাংলাদেশের সীমান্ত নিয়ে একটু পড়াশোনা করবেন যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কত আছে, বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত কত আছে এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর নাম, এই বিষয়গুলো একটু খুঁটিনাটি বা স্ক্রুটিনাইজ দেখার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশে বর্তমান যে ক্ষমতাসীন সরকার আছে, এই সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের বিভিন্ন সংস্থা বাহিনীর বিভিন্ন প্রধান যারা আছে এরা মোটামুটি সব পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তিত বাহিনীর বা সংস্থার লোকদের প্রধান যারা আছে ওনাদের সম্পর্কে জানার চেষ্টা করবেন যে পুলিশ প্রধান কে, সেনা প্রধান কে বা বিভিন্ন বাহিনী বা অধিদপ্তরের প্রধান কে, এগুলো জানার চেষ্টা করবেন। অনেক সময় পরীক্ষাতে এগুলো আসে। তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের 8-10টা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন। আমি আশা করি আপনারা এগুলো দেখে যাবেন। আমি ড্যাম শিওর যে এগুলো থেকে মোটামুটি 80-90% কমন পড়বে। তো আমি পরবর্তীতে আমার ভিডিওতে এই প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা করে স্ক্রুটিনাইজলি একদম খুঁটিনাটি আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবো যদি আমি যথেষ্ট সময় পাই। তো এই হচ্ছে আমার ছোট ভাই ব্রাদার বা ভাই বোন বা আপুদের জন্য হচ্ছে এই কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম এবং আমি মনে করি এই টপিকগুলো কিন্তু আপনারা ভালো করে দেখে গেলে আপনাদের যথেষ্ট উপকার হবে। তো এই হচ্ছে আজকের ভিডিওর মোটামুটি মূল টপিক সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপরে। আমি চেষ্টা করবো পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে, যেগুলো দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আপনাদের কমন পড়ে। তো এই হচ্ছে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।